আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। ক্ষমতা যেতে চায় না, ইসলামীকে ক্ষমতায় নিতে চায়, বললেন চরমোনাই পীর। জানাবো বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক ভাবনা। জানাবো অনিশ্চয়তার মধ্যেও ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো, নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। এবং সর্বশেষ জানাবো জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, কড়া বিবৃতি দিলেন হানিফ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। মামলা কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা 1টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচন সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো হচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতি বিরোধী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। গত 30 নভেম্বর সকাল 8টা 20 মিনিটে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্যে বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসা করা হয়েছে। ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে সঙ্গে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে। আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদত। তিনি আরো বলেন, অতীতের ধারাবাহিকতা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক ভাবনা। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের ও অন্যান্য। আমরা একটি অভিন্ন ভাষা ও সংস্কৃতি ছাড়াও যৌথ ইতিহাস, যৌথ ভৌগোলিক অবস্থানের মাধ্যমে সংযুক্ত। আমরা উভয়ই পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি সম্পর্কের ইন্ধন করি, সেটাকে মূল্য দেই। আমাদের জনগণের মধ্যে এক সুগভীর যৌথ সহানুভূতি রয়েছে, যার অনেকটাই 1971 সালে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এটি একটি জনগণ কেন্দ্রিক সম্পর্ক। আমাদের সম্পর্ককে জনগণ ও জনমত এই যে মাত্রায় প্রভাবিত করে তা আমরা অনেক সময় ধারণা করতে পারি না। একটি প্রতিবেশী দেশ হিসেবে যাদের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করি, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধন শক্তি লাভ করে এই বিশ্বাস থেকে যে আমাদের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে সংযুক্ত, এবং তাই আমরা বহুমুখী সহযোগিতার একটি দৃঢ় কাঠামোর মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধিতে অভিন্ন অংশীদারত্ব সৃষ্টি করার প্রচেষ্টা চালাই। উভয় দেশেই বঙ্গোপসাগরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীজন আমাদের রয়েছে একটি অভিন্ন জীবজগৎ ও বাস্তব সংস্থানীয় পরিবেশ, যা পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের মতো যৌথ প্রতিবন্ধকতা মোকাবেলায় আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। ভৌগোলিক অবস্থান, উদীয়মান সক্ষমতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক আর বৈষয়িক উচ্চাকাঙ্ক্ষার কারণে বাংলাদেশ শুধু আমাদের নেইবারহুড ফার্স্ট নীতির একটি স্তম্ভ নয়, বরং এটি ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান দৃষ্টিভঙ্গিগুলোর সংযোগস্থলে অবস্থান করছে, যেমন অ্যাক্ট ইস্ট পলিসি, সাগর মতবাদ, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন রিজিয়ন, এবং আমাদের ইন্দো প্যাসিফিক দর্শন। আমাদের বিশ্বাস এটি শুধু আমাদের দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, কারণ আমাদের ক্রমবর্ধমান ক্ষমতা ও পারস্পরিক শক্তি ও পরিপূর্ণতাগুলো কাছে লাগিয়ে আরো সংযুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আমাদের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক অধীনে সংহতি এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যভাবে অবস্থান করছে, কারণ তিনি এই অঞ্চলের ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের কেন্দ্রে অবস্থিত এবং বিমস্টেকের প্রধান কার্যালয়ের স্থগিত দেশ হিসেবেও ভূমিকা পালন করছে। আমাদের সম্পর্কের মধ্যে যে অনেক রূপান্তরগুলো পরিবর্তন ঘটেছে এবং যা এই অঞ্চলের প্রবৃদ্ধির সম্ভাবনাকে উন্মুক্ত করেছে, সেগুলো একে অপরের উদ্বেগ ও আকাঙ্ক্ষার প্রতি আমার যে পারস্পরিক সংবেদনশীলতা দেখিয়েছি তার ফল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি ও ভারতের লক্ষ্যবস্তুরই বিদ্রোহীদের আশ্রয় না দেওয়া দৃঢ় সংকল্প আমাদের সহযোগিতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এটি ভবিষ্যতেও আমাদের দুই দেশে, আমাদের অঞ্চল ও আমাদের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে। আমাদের স্থল সীমানার বা সমাধান, যা আমাদের স্থল ও সমুদ্র সংযোজনের পাশাপাশি সুশীল অর্থনীতিতে ব্লু ইকোনমি সহযোগিতার ক্ষেত্রে অনেক সুযোগ উন্মুক্ত করেছে। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে বিষয়টি উপস্থাপন করে আমাদের সমুদ্র সীমার সমান এবং তারপর সেটা রায় মেনে চলাটা হলো গণতান্ত্রিক ও নীতি নির্ধারণী আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আমরা যে দৃঢ় বিশ্বাসী এবং তা আমাদের দ্বিপাক্ষিক আচরণের প্রতিফলিত হওয়ার একটি চমৎকার উদাহরণ, যা আমাদের উভয় দেশের জনগণকে সরাসরি উপকৃত করেছে। তা হলো আমাদের ক্রমবর্ধমান বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক এবং আমাদের সংযোগ লিঙ্কগুলো। আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়া আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক ও বিশ্বের পঞ্চম বৃহত্তর অংশীদার। সাপ্টের আওতায় ভারত একপাক্ষিকভাবে এক দেশেও বেশি সময় ধরে বাংলাদেশের সব ধরনের পণ্যের জন্য শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশধারী দিয়েছে, যা বাংলাদেশ থেকে ভারত রপ্তানি বৃদ্ধির সহায়তা হয়েছে। আমরা প্রায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সম্পর্কে উদ্বেগ শুনে থাকি, তবে এটি উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ যে ভারত কর্তৃক বাংলাদেশের রপ্তানির অধিকাংশই বাংলাদেশের রপ্তানির একটি বড় অংশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বা প্রয়োজনীয় পণ্য সরবরাহ হিসেবে কাজ করে, যা বাংলাদেশকে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সাহায্য করে। প্রকৃতপক্ষে একটি কম প্রশংসিত বাস্তবতা হলো ভারত এবং সমগ্র এশিয়ার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলো একটি, যেখানে গত কয়েক বছরে ভারত বাংলাদেশের রপ্তানি সর্বোচ্চ $2 বিলিয়ন আশপাশেই রয়েছে এবং আমরা চাই এই সংখ্যাটা বৃদ্ধি পাক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংযোগ এর একটি প্রধান সহায়ক, যা আমাদের সমাজ, আমাদের ব্যবসা, আমাদের জনগণকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হতে ও পরস্পরের মধ্যে উপকৃত হতে সহায়তা করে এবং আমরা এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। আমরা যাত্রী ও পণ্য উভয়েরই জন্য 1965 এর আগে 7টি রেলপথ মধ্য 6টি পুনরুদ্ধার করেছি। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য জনগণের মধ্যে যোগাযোগের একটি বড় অংশ 36 কার্যকর স্থল শুল্ক বন্দরের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে 5টিকে সমন্বিত চেকপোস্ট স্তরে উন্নতি করা হয়। এ মাসের ঠিক শুরুতে আমরা পেট্রোপল সমন্বিত চেকপোস্টের নতুন কাঠামো সংযোজন করেছি, যা পণ্য পরিবহন ও যাত্রী সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। আজ বাংলাদেশের পোশাক রপ্তানি করা তিনটি বড় ভারতীয় বিমানবন্দর কলকাতা, দিল্লি ও বেলুরগঞ্জ বেঙ্গালুরুকে তৃতীয় দেশের রপ্তানির জন্য অত্যন্ত সাশ্রয়ী ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে, যা পশ্চিম বাজারে বাংলাদেশের পণ্যগুলোকে আরো প্রতিযোগিতামূলক করে তুলছে। আমাদের গভীর সমুদ্র বন্দরগুলো বাংলাদেশের রপ্তানিকারকদের একই ধরনের সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সংযোগগুলো শুধু বাণিজ্য পরিহারেই সীমাবদ্ধ নয়, আমরা সীমান্ত জালিয়াতি সংযোগও নির্মাণ করেছি। এর কিছু উদাহরণ হলো গত বছর চালু হওয়া একটি নতুন আন্তঃসীমান্ত ডিজেল পাইপলাইন, যা ভারতে একটি শোধনাগার থেকে বাংলাদেশ হাই স্পিড ডিজেল নিয়ে আসে। অন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগ লাইনগুলো, যা ভারতে পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশ প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে এবং মাত্র কদিনে আগে ভারতের গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশ প্রথমবারের মতো 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। আমাদের জ্বালানি সংযোগ ও সহযোগিতা কিভাবে আমাদের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করছে এবং এটি সত্যিকারের আঞ্চলিক অর্থনীতি গঠন অবদান রাখছে, এইসব উদাহরণ তো প্রদর্শন করে সংক্ষেপে সংযোগের প্রতি আমাদের দৃষ্টি খুবই সহজ একটি বিষয়। আমাকে ভৌগোলিক নৈকট্য নতুন অর্থনৈতিক সুযোগ রূপান্তর করা, যা আমাদের দুই দেশের মানুষ ও পুরো অঞ্চলের জন্য উপকার বয়ে আনবে। জনগণই আমাদের সম্পর্কে ভিত্তিতে এই বিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে যখন কোভিড-19 আমাদের আঘাত হানে এবং আমরা একে অপরকে সাহায্য করতে উদারভাবে এগিয়ে আসি। এটি বাংলাদেশের জন্য আমাদের বিস্তৃত ভিসা কার্যক্রমে প্রতিফলিত হয়। তবে বর্তমানে সমিতি কার্যক্রম থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ঢাকার অন্য যে কোনো কূটনৈতিক মিশনের
তুলনায় বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি ভিসা নিতে ইস্যু করে থাকে। অনিশ্চয়তার মধ্যে ভোটের ছক করছে রাজনৈতিক দলগুলো, নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে অনিশ্চয়তা না কাটলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় সক্রিয় হতে শুরু করেছেন। দলের উচ্চ পর্যায়ের নেতারা বলেছেন, সারা দেশে নির্বাচনী এলাকায় নেতাদের গণসংযোগ এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। চলতি ডিসেম্বর থেকে শুরু করে সারা দেশের ইউনিয়ন থেকে জেলা মহানগর পর্যন্ত একটি কমিটি গঠনের কাজ আগামী 3 মাসে এই কার্যক্রম চলবে। দলের নীতি নির্ধারকরা বলছেন, নির্বাচন প্রস্তুতি হিসেবে সাংগঠনিক এই পুনর্গঠনের কাজ শুরু করেছে। বিএনপি একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, 2018 সালে নির্বাচিত অংশগ্রহণ করার প্রার্থীদের তালিকা ধরে প্রার্থী তালিকা চূড়ান্ত হলো। মৃত্যু এবং বার্ধক্যজনিত কারণে দলের অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ওইসব আসনে ওই নেতাকর্মীদের স্ত্রী সন্তানরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থী তালিকা চূড়ান্তকরণে যুক্ত থাকে এমন একজন নেতা কালের কণ্ঠকে বলেন, প্রায় 250 আসনের প্রার্থী সব সময় চূড়ান্তই থাকে। 40 থেকে 50 আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকেন। তা এর বাইরে এবার যোগ্যত নির্বাচন না হলে ওই আসনে নতুন অনেক প্রার্থী দেখা যেতে পারে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার সঙ্গে জড়িত একজন নেতা বলেন, এবার নির্বাচন 50টির বেশি আসনে নতুন মুখ দেখা যেতে পারে। আর তরুণ প্রার্থীর সংখ্যা হতে পারে শতাধিক। এই তালিকায় 2018 সালে নির্বাচন করেছেন এমন প্রার্থীও থাকছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।